জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। কুংফু কারাতে শেখানোর আড়ালে মেয়েদের বাধ্য করা হয়েছে অনৈতিক কাজে। আমার স্বপ্ন ছিল যে এটা আমি শিখবো জুজুৎসু, তার জন্য আমি আসছিলাম, কিন্তু এমন ভাবে সর্বনাশ হবে আমি কখনো বুঝতে পারিনি। 3 বছর যাবত এটা করছে এবং আমি যখন ওনার এই নির্যাতনে রাজি না হই, যখন অ্যাভয়েড করি, তখন উনি আমাকে বলে খেলাধুলার জগৎ থেকে আমাকে বহিষ্কার করে দিবে। ক্রেন ও রোড রোলার অপারেটরের মতো ভারী কাজের প্রশিক্ষণ নিচ্ছেন নারীরা, দক্ষতায়ও পাল্লা দিচ্ছেন পুরুষদের সাথে। বিদেশে যাওয়ার সুযোগ পাই তাহলে তো অবশ্যই যাব। ড্রাইভিং অপারেটিং দুটোই একসাথেই করি। এটার কাজ হচ্ছে সাধারণত বড় বড় ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজের ভিতরে। রাজধানীর আজমপুর রেলগেট থেকে দক্ষিণ খান মাজার পর্যন্ত সড়কের বেহাল দশা। শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই থাকে পানির নিচে। পানি পাড়াইতে পাড়াইতে পাও গা হয়ে গেছে। 4টা মোটর নষ্ট হয়েছে, আর গাড়ি বিয়ারিং তো 2 দিনও যায় না। গত 4-5 বছর থেকে এই জলাবদ্ধতার মধ্যে আছে। দাবদাহের রেললাইন বেঁকে দুর্ঘটনার শঙ্কায় ধীরে চলছে পশ্চিমাঞ্চলের ট্রেন, শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা। গত 4-5 দিন হলো ট্রেন 7-8 ঘন্টা লেট ছিল। রেলে কোথায় কি সমস্যা হয়েছে এই কারণে লেট হবে, প্রায় ওখানে 1.5 ঘন্টা পরে ছাড়ছে। চট্টগ্রামে মার্কেটে তালা কেটে সিঁড়ি চুরির ঘটনায় মূল হোতা মালুচোরা গ্রেফতার। এর আগে ধরা পড়লেও জামিনে বেরিয়ে শুরু করে একই কাজ। সারা দেশে এরা কাজ করে। এরা যখন যেই জেলার উপর দিয়ে যায়, ধরেন কুষ্টিয়ায় কাজ করার পরের দিন যশোরে কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে। ওরা এভাবে কাজ করতে করতে বের হয়ে যায়, কাজ করতে করতে চলে আসে। সৌদি আরবে বাংলাদেশি প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের স্বাগত জানালেন রাষ্ট্রদূত। যে কোনো অসুবিধায় মুসল্লিদের পাশে থাকার প্রতিশ্রুতি। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। শেখানোর কথা ছিল কুংফু কারাতে, তা না করে উল্টো লুটে নিয়েছেন মেয়েদের সম্ভ্রম। এতে রাজি না হলে মেয়েদের মারধর করে বাধ্য করছে অনৈতিক কাজে লিপ্ত হতে। আছে অপ্রাপ্তবয়স্ক কিশোরীর গর্ভপাত করানোর মতো ভয়ঙ্কর অভিযোগও। বলছি বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটনের কথা। তার এসব অপকর্মের অসংখ্য প্রমাণ, আপত্তিকর ছবি এবং অডিও রেকর্ড আছে যমুনা টেলিভিশনের কাছে। সহকর্মী আশিক মাহমুদের অনুসন্ধানী প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ছবি তুলেছেন রানা হোসেন। শ্যামলী 2 নম্বর রোডে বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশন। কুংফু কারাতে শিখে ভাগ্য বদলের আশায় এখানে ভর্তি হয় প্রত্যন্ত গ্রামের বহু ছেলে মেয়ে। কিন্তু সবার ভাগ্য কি বদলায়? কারো কারো জীবনে নেমে এসেছে অমানিসার অন্ধকার। তাদের একজন এই কিশোরী। বিশ্বসেরা অ্যাথলেট হবেন এই স্বপ্ন নিয়ে ভর্তি হন জুজুৎসু অ্যাসোসিয়েশনে। পরের গল্পটা শুনুন তার মুখেই। ডক্টর রফিকুল ইসলাম নিউটন হাতে এখান দিয়ে মারছে, বুকে বাড়ি মারছে, মুখে মারছে। আমি এইসব খারাপ কাজের সাথে লিপ্ত হইনি। তার জন্য মারার পরে আমি অজ্ঞান হয়ে গেছি। অজ্ঞান অবস্থা করলে তার কিন্তু জ্ঞান ফিরে। তো ব্যথা অবস্থা আমাকে অনেক জবরদস্তি করছে। প্রতিদিন এমন চলতেই থাকে। রুমে আটকা ছিল, না দেওয়া ছাড়া উপায় নাই। মারা হুমকি দেয়। এখন তো আমার জীবন বাঁচাতে হবে, তাই জন্য কি বাধ্যতামূলক করতে হচ্ছে মা। দিনের পর দিন ধর্ষণের শিকার এই অপ্রাপ্তবয়স্ক কিশোরী হয়ে পড়ে অন্তঃসত্ত্বা। প্রথমত আল্ট্রাসাউন্ড করি, পরে 5 মাসে বাচ্চা ধরা পড়ে। পরে হচ্ছে এটা প্রথমত কোনো ডাক্তারই নষ্ট করতে চায় না, বাচ্চার বাবাকে চায়। পরে ওনার সাথে যোগাযোগ করছি, উনি বলে নষ্ট করে ফেলেন এমন এমন। ওনার ভরসায় কিন্তু আমাকে পাঠানো হয়েছে এখানে। আমার অনেক ইচ্ছা যে আমি বাংলাদেশে একটা ভালো প্লেয়ার হবো খেলাধুলা। আমার স্বপ্ন ছিল যে এটা আমি শিখবো জুজুৎসু, তার জন্য আমি আসছিলাম, কিন্তু এমনভাবে সর্বনাশ হবে আমি কখনো বুঝতে পারিনি। অনুসন্ধান চলাকালে যমুনার হাতে আসা মেডিকেল রিপোর্ট ও রফিকুল ইসলাম নিউটনের একটি অডিও রেকর্ডে সব অভিযোগের সত্যতাও মিলেছে। আমি দেখেন আপনাকে কত ভালোবাসি, একদিন পরে হোক 2 দিন পরে হোক মানুষ জানবে, মানুষ এটা কলঙ্কিত বলবে, তখন আপনার জীবন একবারে হয়ে যাবে। এখন যে ব্যাপারটা আছে, এটা যদি আল্লাহ করে সমাধান হয়ে যায়, হয়তো যেটা গুনাহ হবে সেটার জন্য আল্লাহ কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে।
একটি দুটি নয়, এমন বহু অভিযোগ রয়েছে নিউটনের বিরুদ্ধে। বিদেশ থেকে স্বর্ণপদক জয়ী এই অ্যাথলেটকেও দিনের পর দিন ধর্ষণ করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। ওই জায়গায় দুইটা রুম, একটা রুম উনি থাকে আর একটা রুমে মেয়েরা থাকে। ওনার রুম থেকে উঠে আসে, আমাদের রুম থেকে মেয়েদের টানিয়ে নিয়ে যায় ওনার রুমে। যখন না যাইতে চাইলে তখন তাকে জোরপূর্বক মারে। আমার সাথে শারীরিক সম্পর্ক সবকিছু করছে আমার সাথে। এটা আমার সাথে 3 বছর যাবত এটা করছে। এবং আমি যখন ওনার এই নির্যাতনে রাজি না হই, যখন অ্যাভয়েড করি, তখন উনি আমাকে বলে খেলাধুলার জগৎ থেকে আমাকে বহিষ্কার করে দিবে, ক্রীড়া পরিষদে অবজেকশন দিবে। ভয় দেখায়, ভয় দেখানোর পরে তখন আমাদের রুমের মধ্যে আটকে রাখে, ফোন নিয়ে যায়। তখন আমরা ওনার কাছে একটা বাধ্য হই। রফিকুল ইসলাম নিউটনের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে দীর্ঘদিন অনুসন্ধান করেছে যমুনা টেলিভিশন। হাতে এসেছে অসংখ্য কিশোরীর সাথে তার আপত্তিকর অবস্থার ছবি এবং অশ্লীল অশ্রাব্য অডিও রেকর্ড। হ্যাঁ, উনি আমাদের সাথে গল্প করতো যে এইসব না করলে ওনার ভালো লাগে না, উনি স্টক করবে এমন বলে মেয়েদের, ছোট মেয়েদের, বাচ্চাদের নিয়ে আসে। মনে হয় 11 বছর কি 8 বছর বাচ্চা বয়সে তাদের নিয়ে আসে, 10-20 টাকা দেয়, তাদের সাথে খারাপ কাজ করে। যারা 5-6 পড়ে সেই সব মেয়েদের রুমের মধ্যে নিয়ে উনি শারীরিক নির্যাতন করে। ওনার মেয়ে ছাড়া চলে না, মেয়ে ওনার প্রতিদিন একটা না একটা মেয়ে ওনার চাই। বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সভাপতি, পাবনা 5 আসনের সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের সব অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করেছি আমরা। এটা একটা মারাত্মক অভিযোগ, মারাত্মক একটা অপরাধ হবে যদি এটা সত্য হয়। সেক্ষেত্রে তো আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া যেতেই পারে। আমার ফিরাসের পক্ষ থেকে তো আমরা নেবই, এবং নিশ্চয়ই কোন একটা ফ্যামিলি যদি এটা এফেক্টেড হয়ে থাকে, সেই ফ্যামিলির তরফ থেকে তারা যে কোনো ধরনের পদক্ষেপ, আইনগত পদক্ষেপ চাইলে আমরা ফেডারেশন তাদের হেল্প করব। জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মেয়েরা, বিশেষ করে আমাদের খেলার মেয়েরা এমনি পিছানো আছে। এরকম হলে তো গার্জিয়ানরা মেয়েদের দিতে সাহস করবে না। এটা নিয়ে চাইলে আমরা এটা তাদের কাছে এটা কোনো মতেই আশা করি না। মানে এই জাতীয় ব্যবহারও আশা করি না, এই জাতীয় অভিযোগও আসুক সেটা কখনোই আমরা আশা করি না। এই জাতীয় প্রমাণিত হলে তাকে এই ক্রীড়াঙ্গন থেকে বহিষ্কার করা হয়। বেশ কয়েকবার রফিকুল ইসলাম নিউটনের সাথে যোগাযোগের চেষ্টা করেছি আমরা, কিন্তু তিনি ফোন ধরেননি। এমনকি অফিসে গিয়েও পাওয়া যায়নি কাউকে। শিক্ষকরা হন বাবার মতো, আর সেই বিশ্বাস থেকেই শিক্ষকের কাছেই নিজের ছেলে মেয়েদেরকে রেখে যান অভিভাবকরা। কিন্তু সেই শিক্ষক রক্ষকে যদি ভক্ষকের ভূমিকা পালন করে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। খুলনায় বিস্কুট খাওয়ার লোভ দেখিয়ে 6 বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার করা হয়েছে একমাত্র আসামি হারুন মিনাকে। ভুক্তভোগী শিশুটি এখনও খুলনা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসক। এমন ঘটনায় মুষড়ে পড়েছে শিশুটির পরিবার। সুষ্ঠু বিচারের দাবি এলাকাবাসীর। অভিযুক্ত ব্যক্তির আইনের সর্বোচ্চ সাজা নিশ্চিতে কাজ করছে পুলিশ। এই ঘরেই নির্যাতনের শিকার হয় 6 বছরের শিশুটি। বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে ডেকে নিয়ে যায় বাড়ির মালিক হারুন মিনা। এরপর নির্যাতন চালানো হয় শিশুটির ওপর। নির্যাতনের পর মেরে ফেলারও হুমকি দেয়। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে স্বজনরা নিয়ে যায় হাসপাতালে। ঘটনা জানাজানি হলে হারুন মিনাকে গণধোলাই দিয়ে পুলিশে দেয় এলাকাবাসী। দিঘলিয়া থানায় মামলা করে ভুক্তভোগী শিশুর নানি। ঘটনার সুষ্ঠু বিচারের দাবি স্বজন ও এলাকাবাসীর। বিস্কুট খাওয়ানোর লোভ দেখায় তার ঘরের ভিতর নিচে নেওয়ার পরে দরজা আটকাই দিয়ে যা কিছু করার দরকার তারে কইরে তারে বলিছে, কাউরে যদি বলো তাইলে হচ্ছে গিয়ে তোমার গলা কেটে দেবো। সন্ধ্যার দিকে অ্যাম্বুলেন্স নিয়ে তাড়াতাড়ি হাসপাতাল নেওয়া হয়েছে। বিচার করে না তো ধরা হয়ে গেছে হাতে নাতে। আমার চাপ সৃষ্টি করে থানায় জাতি দেবে না, তাই জন্য পরে আমরা দেখে আমাদের লোকজন, আমার জামাই ছেলেরা ওরে নিয়ে চলে গেছে। আমি এর উপযুক্ত বিচার চাই। খুলনা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চলছে শিশুটির চিকিৎসা। শিশুটি সুস্থ হতে বেশ কয়েকদিন সময় লাগবে বলে জানান চিকিৎসক। আমাদের ফার্স্ট প্রায়োরিটি দিয়ে, যেহেতু একটি শিশু বাচ্চা এবং তার যে আসলে যদি সত্যি সত্যি সে ধর্ষণের শিকার হয়, তার যে মেন্টাল ট্রমা হচ্ছে, এটি আমরা যাতে যত দ্রুত শেষ করে তাকে আমরা এখান থেকে ডিসপার্স করতে পারি সে চেষ্টা আমরা করছি। এরই মধ্যে জেল হাজতে পাঠানো হয়েছে আসামি হারুন মিনাকে। আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিতে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মূল যে অপরাধী তাকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই। আমাদের মামলা রেকর্ড পাশাপাশি এই ঘটনা, এই নিকৃষ্ট ঘটনা যেন আর কোথাও না ঘটে, বিশেষ করে দিঘলিয়া বা খুলনা জেলা পুলিশের যত কোথাও ঘটনা না ঘটে, সে লক্ষ্যেই আমরা এইটার তদন্ত কার্যক্রম সেভাবেই আমরা করছি। নানা নানির সাথে থাকতো শিশুটি। বাগেরহাটের মোংলা উপজেলার দিনমজুর পরিবারের সন্তান সে। রাফিকাতুন্নিসা, যমুনা নিউজ। ক্রেন ও রোড রোলার অপারেটরের মতো ভারী কাজের প্রশিক্ষণ নিতে এগিয়ে আসছেন নারীরা। দক্ষতায়ও পাল্লা দিচ্ছেন পুরুষদের সাথে। এরকম প্রায় 2000-এর মতো নারী এলজিইডি ও ইফাদের সহযোগিতায় 5 রকমের কারিগরি প্রশিক্ষণ নিয়েছেন। ভারী শিল্পের কাজে যাদের চাহিদা বাড়ছে দেশে বিদেশে, এক্ষেত্রে আরও সহযোগিতা বাড়াতে চায় আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ। সম্প্রতি নীলফামারী ঘুরে এসে রিপোর্ট করছেন আলমগীর স্বপন। নীলফামারীর জলঢাকার নুরানি আক্তার দেখতে অনেকটা রোগা পাতলা, কিন্তু অদম্য তার মনোবল, স্বপ্ন ভিন্ন কিছু করার। সেলাই কিংবা হালকা কাজ নয়, প্রশিক্ষণ নিয়েছেন 25 টনের ক্রেন অপারেটরের ভারী কাজের। ইপিজেড সহ শিল্প কারখানায় চাকরির অপেক্ষায় এখন নুরানি। অনেক জায়গায় সিভি দিচ্ছি, উত্তরা ইপিজেডে, তারপর রামগঞ্জ ইপিজেড। স্থানীয় কলেজে বাংলায় অনার্স করার পাশাপাশি উম্মে রোমান রেখা রাস্তা তৈরিতে ব্যবহৃত রোড রোলারের প্রশিক্ষণ নিয়েছেন। বিদেশে গিয়ে কারিগরি প্রশিক্ষণের এই অভিজ্ঞতা কাজে লাগানোর স্বপ্ন তার। পাড়ার লোকেরা বাইয়া বলছিল এটা আবার এটা চালে আবার তুমি কি করবা, বিদেশে যাওয়ার সুযোগ পাই তাহলে তো অবশ্যই যাব। ফর্কলিফট অপারেটরের প্রশিক্ষণ নিয়ে পলিরানী রায় অবশ্য দেশেই চাকরি পাকা করেছেন। বলেন, শুধু ভারী ও হালকা নয়, সুযোগ পেলে সব কাজই পারে নারীরা। ড্রাইভিং অপারেটিং দুটোই একসাথেই করি। এটার কাজ হচ্ছে সাধারণত বড় বড় ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজের ভিতরে। টাইলস কোম্পানি এখানে কথা বলছে ওখানে হলে তোমাকে ঢুকাই দিব। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদের আর্থিক সহযোগিতায় এলজিইডির প্রকল্পের মাধ্যমে 25 জেলায় এরকম কারিগরি প্রশিক্ষণ নিয়েছেন প্রায় 2000 নারী। দেশে চাকরির পাশাপাশি কারিগরি দক্ষতার কারণে বিদেশে চাহিদা বাড়ছে তাদের। তাদের উৎসাহ ভালো এবং তাদের পারফরমেন্সও বেশ ভালো। তাদের দেখা দেখি আরও কিছু মেয়েরা উৎসাহিত হচ্ছে। বিদেশে যে আমাদের ম্যান পাওয়ার যারা বাইরে কাজ করছে সেখানে একটা হিউজ ডিমান্ড আছে, বিশেষ করে মিডল ইস্টে এবং রিসেন্টলি যেটা আছে মালয়েশিয়া এবং জাপানে, যেটা কেয়ার গিভার, যেটা স্কিল ডেভেলপমেন্ট। বছরে প্রায় 5 থেকে 6000 কর্মী বিদেশের বিভিন্ন দেশে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হচ্ছে। সম্প্রতি নীলফামারীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করে এক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধির আশ্বাস দিয়েছেন ইফাদের ভাইস প্রেসিডেন্ট। সামাজিক বেড়াজাল অতিক্রম করে নারীরা ভারী কাজের প্রশিক্ষণ নিচ্ছে, এটা খুবই উৎসাহের। তারা খুবই আত্মবিশ্বাসী ও ভালো করছে। চাকরির ক্ষেত্রে যা সহায়ক হবে। ইফাদ সবসময় এ ধরনের কাজে উৎসাহ দেয়, সহযোগিতা করে। IFAD works for this type of activities. 58টা উপজেলা আছে, সুতরাং এই ধরনের প্রজেক্টের মাধ্যমে এই অন্যান্য উপজেলাগুলিতেও যাতে এর সুফলটা চলে যায়। কারিগরি দক্ষতা বৃদ্ধি ও জলবায়ুর প্রভাব মোকাবেলার বিষয়টি ভবিষ্যৎ প্রকল্প পরিকল্পনায় বেশি গুরুত্ব পাবে বলে জানিয়েছে ইফাদ ও এলজিইডি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, নীলফামারী। রাজধানীর আজমপুর রেলগেট থেকে দক্ষিণখান মাজারে যাওয়ার রাস্তা বৃষ্টি হোক বা না হোক সারা বছর ডুবে থাকে পানির নিচে। ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় ম্যানহোলের ময়লা পানিও আসে রাস্তায়। চরম বিরক্তি আর ভোগান্তি নিয়েই এই পথে যাতায়াত করেন এখানকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে এমন সমস্যা চললেও সমাধানে নেই কার্যকর উদ্যোগ। বিস্তারিত জানাচ্ছেন তাজনুর ইসলাম। কোদাল হাতে পানি প্রবাহের নালা তৈরি করছেন ফারুক হোসেন। পাশের মসজিদের মুসল্লিদের সুবিধার কথা ভেবে নিজ দায়িত্বে এ কাজ করছেন তিনি। মসজিদ গেতে তো একটা ফ্যান একবার পাল্টাইলে আরেকবার ঘুরে উল্টে আবার পাল্টা লাগে, 10 মিনিট একটা ফ্যান পরে থাকতে পারি না। দক্ষিণখান আর উত্তরখান এলাকার মানুষের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ সড়কের সারা বছরের চিত্র এমন। জলমগ্ন রাস্তায় চলাচলে এলাকাবাসীর বিপত্তি চরমে। গত 4-5 বছর থেকে এই জলাবদ্ধতার মধ্যে আছি, এটার কোনো সুব্যবস্থা হচ্ছে না। রাস্তাটা দেওয়া হয় না, এটা এর দায়িত্বটা দেওয়া হয় না। রাস্তা খোঁড়াখুড়ি কাজে চলার কারণে এই রাস্তাগুলো দুর্ঘটনা ঘটছে। 4টা মোটর নষ্ট হয়েছে আর গাড়ি বিয়ারিং তো 2 দিনও যায় না। পানি বেশি হলে দিক দেওয়া যত্ন না, মোটর নষ্ট হয়ে যায় প্রতিদিন। সময় অসময়ে খোঁড়াখুড়িতে ভোগান্তি বাড়ে আরও কয়েক গুণ। নোংরা পানিতে চলাফেরায় প্রায়ই নানা চর্মরোগে ভুগছেন কেউ কেউ। এলাকাবাসী জানায়, জলাবদ্ধতা সমস্যা সমাধানের দাবি বহু বছরের হলেও কানে তোলে না কেউ।
পায়ে একটু চুলকায়, পরে পাও সাবান দিয়ে আর ধুইয়া পরে সরষের তেল দিয়ে পানি পারাইতে পারাইতে পাও গা হয়ে গেছে। এই নেতা ফেতা আছে কয় যে রাস্তা ঠিক করে দিব, আমার ঘরে বুট দেন, হ্যাঁ তো দিলাম, কিন্তু রাস্তা ঠিক করে দেয় না। এটা অভিভাবক শূন্য এলাকা, এখানে কমিশনাররা ইলেকশনের আগে তারা সব করে দিবে, এই করবে সেই করবে, কত কিছু করবে, কিন্তু এরপরে আসে কোনো খবর নাই। প্রথম দেখায় যে কারো মনে হতে পারে এখন বোধহয় বর্ষাকাল চলছে, কিন্তু বর্ষা আসতে তো আরও অনেক সময় বাকি। দক্ষিণখানের মানুষ বলছে বছরের পর বছর ধরে তারা এই দুর্ভোগের সাথে জীবনযাপন করলেও এখনও কেউ দেখেননি দৃশ্যমান কোনো উদ্যোগ। তবে মেয়র জানান ড্রেনেজ ব্যবস্থা সম্প্রসারণের কাজ শুরু হয়েছে, চলতি বছরেই মানুষ সুফল ভোগ করবে। যে এলাকাতে 50 বছর যাবৎ সমস্যা ছিল, এটি কিন্তু এখন স্টেপ বাই স্টেপ সমস্যা কিন্তু সমাধানের দিকে চলে যাবে। আমরা টোটাল 18টি ওয়ার্ডকে কিন্তু একবারে কাজ করতে পারবো না, ঠিক স্টেপ বাই স্টেপ কাজ করব এবং সেই কাজগুলো শুরু হয়েছে। উত্তর সিটির মাস্টার প্ল্যান পুরোপুরি বাস্তবায়ন হলে জলাবদ্ধতার ভোগান্তি শূন্যের কোঠায় নেমে আসবে বলে আশা মেয়রের। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। কিছুতেই ঠেকানো যাচ্ছে না পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রেল যাত্রীরা। কর্তৃপক্ষ বলছে দাবদাহের কারণে রেল লাইন বেঁকে গিয়ে দুর্ঘটনার সংখ্যায় প্রায় মাসখানেক ধরে ধীর গতিতে চলছে এই ট্রেন। এর মধ্যে একটি দুর্ঘটনা পরিস্থিতির অবনতি ঘটায়। এখনও বেশ কিছু চলমান সংস্কার ও নির্মাণ কাজের কারণে ঠিক করা যাচ্ছে না পুরো শিডিউল। সোমবার ঢাকা থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে ধূমকেতু এক্সপ্রেস আসার নির্ধারিত সময় বেলা 12:30, কিন্তু সেই ট্রেন আসে দুপুর 2:30টায়। এভাবেই প্রতিনিয়ত পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটছে। কয়েক ঘন্টা করে বিলম্ব হচ্ছে একটি ট্রেনের। এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন পথের যাত্রীরা। 6টায় এসে বসে আছি, এই ছাড়বে পর্যন্ত ওরা বললো যে রাস্তায় রেলে কোথায় কি সমস্যা হয়েছে, এই কারণে লেট হবে। প্রায় ওখানে 1.5 ঘন্টা পরে ছাড়ছে। প্রত্যেকটা যাত্রী এতই ক্ষিপ্ত যে বেল চলেছে আর পরের বার চলবে না। গত 4-5 দিন হলো ট্রেন 7-8 ঘন্টা লেট ছিল। ধরেন ধূমকেতুর টাইমে সিলসিটিতে উঠা লাগছিল এমন, কিন্তু আজকে 3 ঘন্টার মতো লেট। গাজীপুরে ট্রেনের দুর্ঘটনার কারণে গত কয়েকদিন ব্যাপকভাবে ট্রেনের শিডিউল বিপর্যয়ে পড়েছিল। তবে সেই সমস্যার সমাধান হওয়ায় সোমবার থেকে কিছুটা গতি পেয়েছে রেল চলাচল। বাংলাদেশের সব মুখে জয়দেবপুরের উপর থেকে যেহেতু ট্রেন চলাচল হয়, এই কারণে আপনার সকল গাড়ি যেহেতু এক জায়গায় জটলা পেকেছিল, এই জন্য এই শিডিউল বিপর্যয়টা হয়েছিল। ইনশাল্লাহ এখন সেটা কেটে গেছে। জয়দেবপুর টঙ্গী থেকে ঢাকায় বিভিন্ন লেনের রাস্তার কাজ ও বঙ্গবন্ধু সেতুর নতুন স্টেশন ও লাইনের কাজ চলমান থাকায় শিডিউল বিপর্যয় নিয়মিত হয়ে উঠেছে। এই কাজ শেষ হলে দ্রুতই এই সমস্যার সমাধান হবে বলে আশা রেল কর্তৃপক্ষের। জয়দেবপুর থেকে 2 লেন এবং টঙ্গী থেকে ঢাকা 4 লেন, এটা একটা বিরাট কনস্ট্রাকশন কাজ। এই কনস্ট্রাকশন কাজটা চলমান আছে। মনে করেন জয়দেবপুরে যদি ইন্টারলকিংটা চালু থাকতো তাহলে হয়তো এই ম্যানুয়াল ভুলটা হতো না। তীব্র তাপদাহের কারণে রেললাইন বেঁকে দুর্ঘটনার আশঙ্কায় প্রায় 1 মাস ধরে বিভিন্ন পথে ধীর গতিতে চলাচল করছে ট্রেন। এখনও সেই বিষয়টি মাথায় রাখতে হচ্ছে রেল কর্তৃপক্ষকে। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। বিএনপি ধ্বংসের রাজনীতি করে আর আওয়ামী লীগ করে মানুষের কল্যাণের রাজনীতি। চলতি সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও রাজনীতি, অর্থনীতি সহ সমসাময়িক বিভিন্ন ইস্যু আলোচনায় এসেছে প্রধানমন্ত্রীর বক্তব্যে। জানিয়েছেন ক্যাপাসিটি চার্জ ছাড়া বিশ্বের কোথাও কোনো বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি হয় না। পাবনার রূপপুরে আরেকটি বিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। মূল্যস্ফীতির কষ্ট কমাতে সবাইকে উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সমাপনী বক্তব্যে রাজনীতি, অর্থনীতি সহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা এখন গণতন্ত্রের কথা বলছে তাদের জন্ম গণতান্ত্রিক উপায়ে হয়েছে কিনা সে প্রশ্নও তোলেন প্রধানমন্ত্রী। আজকে অনেকে গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের প্রবক্তা হয়ে গেছে কেউ কেউ। আমার প্রশ্ন, যারা এখন গণতন্ত্র চিল্লায় তাদের জন্মটা কি গণতন্ত্রের মধ্য দিয়ে হচ্ছে, না ওই রক্তাক্ত হাতে যারা ক্ষমতা দখল করেছিল সেই সেনা
কর্মকর্তাদের পকেট থেকে বের হওয়া রাজনৈতিক দল। প্রধানমন্ত্রীর অভিযোগ, ঋণ খেলাপির সংস্কৃতি চালু হয়েছিল জিয়াউর রহমানের আমলে। বলেন, বিএনপি ধ্বংসের রাজনীতি করে আর আওয়ামী লীগ করে মানুষের কল্যাণের রাজনীতি। ঋণ খেলাপি কালচার কখন শুরু? ওই জিয়াউর রহমান যখন অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতাকে কুক্ষিগত করে, ঠিক সেই থেকেই শুরু, যার ধারাবাহিকতা আমরা দেখেছি এরশাদের আমলে, খালেদা জিয়ার আমলে, এবং সেখান থেকে এখনো পূর্ণ মুক্তি পাওয়া যায়নি। এটাই হলো বাস্তবতা। জনগণের ভোট না পেয়ে ক্ষমতা আসলে সে যে কি ভয়ঙ্কর হয় তা তো আমরা জানি। কথা বলেন ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ নিয়েও। পৃথিবীর এমন কোন দেশ আছে যেখানে ক্যাপাসিটি চার্জ ছাড়া বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি স্বাক্ষর হয়? একটা দেশ দেখান, একটা দেশ দেখান। এই ক্যাপাসিটি চার্জ বলে বলে সব চিৎকার, এটা বলে চিৎকার, ওটা বলে চিৎকার। বিশেষ আইনে কাউকে কিন্তু দায় মুক্তি দেওয়া হয়নি। ওই আইনে দায় মুক্তির কোনো ধারাও নেই, কিছুই নেই। দায় মুক্তি কি? কেউ যদি মামলা করতে না পারে আর বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিতে না পারে, আবার কাজ বন্ধ করতে না পারে। জানান, রূপপুরে নির্মাণ করা হবে আরও একটি বিদ্যুৎ কেন্দ্র। ৬২ সাল থেকে এই পাওয়ার প্ল্যান্ট হওয়ার কথা, পাকিস্তানিরা আমাদের ধোঁকা দিয়েছিল। 2টা পাওয়ার প্ল্যান্ট করবে বলে 2টাই নিয়ে গেল পাকিস্তানে, আর আমাদের সেই জমি পড়েছিল। আজকে আমরা সেখানে সেই পাওয়ার প্ল্যান্টে আজকে বিদ্যুৎ কেন্দ্র আমরা নির্মাণ করেছি, এবং এই বিদ্যুৎ কেন্দ্র সব থেকে ভালো বিদ্যুৎ আমরা পাবো, এবং আমরা সেখানে আরো একটা করব। আমি আরো একটা করবো, ইতিমধ্যে আমি কথা বলেছি, ওখানে আবার আরেকটা হবে। সরকারের নেয়া নানা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। মূল্যস্ফীতির কষ্ট কমাতে সবাইকে উৎপাদন বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় যাব, আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, আমার পক্ষে তো দেশ বাঁচা সম্ভব না। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে এই জানাজা অনুষ্ঠিত হয়। এদিকে দুর্ঘটনা কবলিত বিমানটি কর্ণফুলী নদীর তলদেশ থেকে টেনে তোলা হয়েছে। আহত আরেক পাইলট উইং কমান্ডার সোহান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বৃহস্পতিবার সকাল 10টার দিকে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই প্রশিক্ষণ যুদ্ধবিমানটির পেছনের অংশে আগুন ধরে যায়। এক পর্যায়ে বিমানটি বোট ক্লাবের পেছনে কর্ণফুলী নদীতে ছিটকে পড়ে ডুবে যায়। এ সময় বিমানে থাকা 2 পাইলট, উইং কমান্ডার সোহান এবং স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ প্যারাশুট নিয়ে নদীতে লাফ দেন। আশপাশে নৌকায় থাকা মানুষ তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসেন। এরপর নেওয়া হয় হাসপাতালে। হঠাৎ দেখছি পাকার মধ্যে আগুন লেগে গেছে, তারপরে দেখতেছি পাইলট এদিক দিয়ে নামে এদিক দিয়ে ঘুরাইয়ে নদীর মধ্যে ফেলে দিছে। প্যারাশুট দিয়ে ওরা নামছে আর বিমানটা এই জায়গায় ফুটছে, এই সাগরের মধ্যে মনে করেন বিমানটা পড়ে গেছে। বয়া আছে, এই বয়ার ফাঁসা আসিয়ারে এটা নিচের দিকে পড়ে গেছে। এক টুকরা এই ফেসে পড়ছে বয়ার, এক টুকরা এই ফেসে পড়ছে, 2 টুকরা হয়ে গেছে। এটা যদি 5-10 সেকেন্ড এদিক সেদিক হইতো, একটা যাত্রীবাহী শিপকে অ্যাক্সিডেন্ট করতো। উইং কমান্ডার সোহানের অবস্থা স্থিতিশীল থাকলেও বেলা 12টার দিকে নেভি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের মৃত্যু হয়। আসিম জাওয়াদ ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান। মানিকগঞ্জ সদরের নগর ভবন রোডের বাসিন্দা তিনি। বাড়িতে চলছে শোকের মাতম। আসিম জাওয়াদের এভাবে চলে যাওয়া কিছুতেই মানতে পারছে না স্বজনরা। 2 শিশু সন্তানের জনক আসিম, বাবা হারা হলো সন্তানরা। আমরা মানিকগঞ্জবাসী খুবই দুঃখিত এবং শোকাহত। তার মা সহ্য করার মতো, মানে কিভাবে সহ্য করবে তা সেটা আমরা আসলে জানি না। সে এই শোক কিভাবে কাটিয়ে উঠবে আমাদের জানা নেই। ঘটনার পরপরই ডুবে যাওয়া প্রশিক্ষণ বিমানের সন্ধানে কর্ণফুলী নদীতে উদ্ধার অভিযানে নামে নৌবাহিনীর বিশেষায়িত সোনার নৌযান এবং উদ্ধারকারী জাহাজ বলবান। বিমানটির অবস্থান শনাক্তের পর রাত 9টার দিকে এটিকে টেনে তোলা হয়। রাশিয়ার তৈরি ইয়াক 130 অ্যাডভান্সড জেট প্রশিক্ষণ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কয়েকটা টাইড বা একাধিক 2টা টাইড বা জোয়ার ভাটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে, এবং আমরা শেষ পর্যন্ত বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করতে পেরেছি, এবং ইতিমধ্যে আমরা সেটা বিমান বাহিনী প্রতিনিধির কাছে হস্তান্তর করেছি।
এদিকে চট্টগ্রামে বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে আসিম জাওয়াদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে তার সহকর্মী সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেন। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ। দেশজুড়ে সক্রিয় সংঘবদ্ধ তালাকাটা চক্র, তাদের কায়দা বেশ অভিনব। সম্প্রতি চট্টগ্রামে বেশ কয়েকটি মার্কেটে ও দোকানে তালা কেটে চুরির চিত্রে ধরা পড়ে ক্লোজ সার্কিট ক্যামেরায়। চক্রের প্রধান মালুচোরা এক জেলা থেকে আরেক জেলায় যাওয়ার পথে তালা কেটে চুরি করতে করতে যাওয়াই তাদের বৈশিষ্ট্য বলে দাবি গোয়েন্দা পুলিশের। কাঁধে ব্যাগ ও মাথায় ক্যাপ পরা এই ব্যক্তিসহ সিসি ক্যামেরার ফুটেজে যাদের দেখা যাচ্ছে এরা সবাই তালাকাটা গ্রুপের সক্রিয় সদস্য। গত ৯ এপ্রিল দুপুরে চট্টগ্রামের তামাকুমুন্ডি মোবাইল মার্কেটে তালা কেটে চুরির চেষ্টা করে ব্যর্থ হয় চক্রটি। এর আগেও এই মার্কেটের দুটি দোকানে তালা কেটে দোকান চুরির চেষ্টা চালায় তারা। তালা কাটতে পারলেও লোকজন টের পাওয়ায় ভেতরে ঢুকতে পারেনি। একের পর এক এমন ঘটনায় আতঙ্কে ব্যবসায়ীরা। তারা 3 জন আসছিল এবং এমনভাবে আসছে মানে একটা মার্কেটে যেভাবে মানে একটা কাস্ট কাটাতে আসে বাজার করার জন্য সেভাবে সাজিয়ে আসছিল। তারা 3 জন হাতে এবং শপিং ব্যাগ ছিল। প্রশাসনের নজরদারি দরকার এবং প্রশাসনের সহযোগিতার মাধ্যমে খুব দ্রুত সময়ে আমরা এই চক্রটাকে গ্রেফতারে এবং আইনের আওতায় আনার জন্য আমি দাবি জানাচ্ছি। সিএমপির গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা এর আগেও এই চক্রের 7 জনকে গ্রেফতার করেছিলেন। চক্রের প্রধান মালুচোরার নামেই অপরাধ জগতে তাদের পরিচিতি। জামিনে বেরিয়ে ফের একই কাজে জড়ায় তারা। লুঙ্গি বা গামছা বিক্রির একটা চলনা গ্রহণ করে, পরে লুঙ্গিটা এরকম টান করতেছে, এরকম করবে। যখন লুঙ্গিটা টান করতেছে পিছনে কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে, পিছন সাইড দেখা যাচ্ছে না। ততক্ষণে পিছনে থাকা 2-3 জন তালাকাটা কাভার করে ফেলছে এবং শাটার খুলে ঢুকে আবার শাটার লাগাই দিচ্ছে। চুরির পর ওই এলাকায় আর অবস্থান করে না চক্রটি। নিরাপত্তা ও কাজের সুবিধার্থে এক জেলা থেকে যায় অন্য জেলায়। যাওয়ার পথে যত এলাকা পড়ে প্রতিটি এলাকায় করে চুরি। কৌশল একটাই, তালাকাটা। এদের ম্যাক্সিমামের বাড়ি কুমিল্লা মুরাদনগর এবং এরা থাকে বাকলিয়া কালামিয়া বাজার এলাকায়। সারা দেশে এরা কাজ করে। এরা যখন যেই জেলার উপর দিয়ে যায়, ধরেন এখন কুষ্টিয়ায় কাজ করলো, পরের জেলা যশোর, কুষ্টিয়ায় কাজ করার পরের দিন যশোরে কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে, তারপরে হয়তো পাশের জেলা নাটোর রাজশাহী কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে। ওরা এভাবে কাজ করতে করতে বের হয়ে যায়, কাজ করতে করতে চলে আসে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে আজও ছেড়ে যাচ্ছে হজ ফ্লাইট। সেই খবর জানাতে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী তানভীর মৌসুম। আমাদের সাথে তিনি সরাসরি যুক্ত রয়েছেন, তিনি জানাবেন আমাদেরকে। তানভীর, একটু জানতে চাই আজ কতগুলো ফ্লাইট ছেড়ে যাবে জানাবেন। একই সাথে হজ পালনে ইচ্ছুক মুসল্লিদের সাথে আপনার নিশ্চয়ই কথা হয়েছে, তারা কি বলছেন? রেজা, এই যে হজে যাওয়ার যে আনুষ্ঠানিকতাটা বা যাত্রাটা, সেই যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে এবং আজকে এই যে আশকোনা হজ ক্যাম্পে আমরা দেখতে পাচ্ছি যে আসলে হাজিরা ভিড় করেছেন, কারণ আসলে তাদের আজকে অনেকগুলো ফ্লাইটই ছেড়ে যাবে এবং 3টি এয়ারলাইন্স রয়েছে মূলত। সেই 3টি এয়ারলাইন্স থেকে আপাতত হজ ফ্লাইটের উদ্দেশ্যে হাজিরা জেদ্দার দিকে রওনা দিচ্ছেন এবং এর মধ্যে যদি বলি যে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের আজকের জন্য যদি বলি আজকের হিসাব অনুযায়ী আজকে মোট 4টি ফ্লাইট, বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের মোট 4টি ফ্লাইট। এর মধ্যে একটির কাজ চলমান, একটি যদি বলি যে একটির ফ্লাইটের যে আনুষ্ঠানিকতা রয়েছে এবং ডিপার্চারের যে সময় থেকে শুরু করে অন্যান্য যে আনুষঙ্গিক কাজ সেগুলো কিন্তু চলমান। এর আগে রাতের বেলা কিন্তু আরেকটি ফ্লাইট ছেড়ে যায় এবং যদি বলি যে এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কিন্তু আজকের দিনের জন্য মোট 4টা ফ্লাইট। এখানে রাত 3টা 5 মিনিট থেকে আসলে এই মক্কার উদ্দেশ্যে যাওয়া শুরু হয় রাত 3টা 5 থেকে এবং এরপর হচ্ছে দুপুর 1টা 20-এ, সেটা দুপুর 1টা 20-এর যে ফ্লাইট সেটার কাজই বর্তমানে চলমান এবং এর পরের ফ্লাইট হচ্ছে যদি বলি যে বিকাল 5টায়,
বিকেল 5টায় হচ্ছে পরবর্তী ফ্লাইটটি, এবং একদম আজকের জন্য সর্বশেষ যে ফ্লাইটটি সেটি হচ্ছে রাত 10টা 20 মিনিটে। এই মিনিয়েই হচ্ছে কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, এবং যদি বলি যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সবশেষ ঢাকা থেকে ফ্লাইট ছাড়বে 10 জুলাই, এবং সেদিন হচ্ছে লাস্ট ফ্লাইটটি থাকবে হচ্ছে রাত 8:40-এ। সৌদি এয়ারলাইন্সের আজকে কোনো ফ্লাইট নেই, এবং ফ্লাইনাসের মোট ফ্লাইট 43টি, যার মধ্যে আজকে রয়েছে 4টি ফ্লাইট। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রয়েছে এক্ষেত্রে 4টি ফ্লাইট, এবং ফ্লাইনাসের রয়েছে 4টি ফ্লাইট, এবং যারা আসলে হাজিরা রয়েছেন, যারা এই পবিত্র ইবাদতটি পালনের জন্য মক্কার দিকে রওনা দিচ্ছেন, তারা সবাই কিন্তু আসলে আবেগ আপ্লুত। তারা অবশেষে আল্লাহর অশেষ মেহেরবানিতে সেই কথাগুলো আপনাকে জানাচ্ছিল, সেটি আপনার মাধ্যমে জানলাম। ধন্যবাদ তানভীর বসু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শুরু হয়েছে বাংলাদেশের মুসল্লিদের হজ যাত্রা। এরই মধ্যে প্রথম ফ্লাইটের যাত্রীদের বরণ করে নিয়েছে বাংলাদেশ হাই কমিশন ও হজ মিশন। যে কোনো অসুবিধায় হজ যাত্রীদের দূতাবাসকে পাশে পাবেন বলেও আশ্বস্ত করেন রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারি। সৌদি আরব থেকে সহকর্মী সেলিম উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে বাংলাদেশি হজ যাত্রীদের। প্রথম হজ ফ্লাইটের 419 যাত্রীকে বরণ করে নিতে এই আয়োজন জেদ্দার বাংলাদেশ কনসুলেটের। সৌদি সময় বৃহস্পতিবার সকাল 11:30টায় শহরটির আব্দুল আজিজ বিমানবন্দরে পৌঁছান যাত্রীরা। অনেকদিনের ইচ্ছা ছিল, চাকরির শেষ পর্যায়ে এবং এই আশা আল্লাহ পূরণ করছে, এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এসেছি বাংলাদেশ বিমানে। আমাদের বিমানে যে যারাই আমাদের সেবায় নিয়োজিত ছিল তারা অতুলনীয়, আমার কল্পনার বাইরে তারা আমাদেরকে সেবা দিয়েছে। হজ টার্মিনালে তাদেরকে বরণ করে নেন বাংলাদেশ দূতাবাস ও হজ মিশনের কর্মকর্তারা। উপস্থিত ছিলেন সৌদি ধর্ম মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার আয়েত আল খোয়ামিও। এ সময় হজ যাত্রীদের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ হজ মিশন পাশে আছে বলে আশ্বস্ত করেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। আমরা মনে করি যে আসলে এই পুরো প্রসেসটা আমাদের হাজিদের জন্য এটা একটা খুবই আনন্দদায়ক অভিজ্ঞতা বয়ে নিয়ে আসছেন, এবং এটা হয়তো ভবিষ্যতে আরও কালক্রমে আরও উন্নত হবে এই প্রসেস। বিমানবন্দরে এমন উষ্ণ অভ্যর্থনা পেয়ে খুশি হজ যাত্রীরা সন্তুষ্টি প্রকাশ করেন। বিমানবন্দরের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়েও আয়োজকদের প্রতি প্রকাশ করেন কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর সফর হয়েছে। আল্লাহ তাআলা আমাদের হজটা যাতে হজ্জে মাবরুর হিসেবে কবুল করে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ যেন সুস্থভাবে আমাদের কাজকে সহজ সরল করে এবং আমাদের হজকে কবুল করে নেয়। চলতি বছর পবিত্র হজ পালন করতে নিবন্ধন সম্পন্ন করেছেন ৮৩,৩১১ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সৌদি যাচ্ছেন ৪,৪১৬ জন, বাকিরা যাচ্ছেন বেসরকারি ব্যবস্থাপনায়। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি ও কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে রাজধানী ঢাকায় আজ সমাবেশ করবে বিএনপি। দুপুর ৩টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ১৯টি শর্তে বিএনপিকে এই সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি। এর আগে বৃহস্পতিবার সমাবেশের অনুমতির বিষয়ে আলোচনার জন্য ডিএমপি কার্যালয়ে গিয়েছিল দলটির একটি প্রতিনিধি দল। শর্ত সাপেক্ষে রাজধানীর মোহাম্মদপুরে শান্তি ও উন্নয়ন সমাবেশের অনুমতি পেয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের এক বিজ্ঞপ্তিতে সমাবেশের অনুমতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে সমাবেশ পালনের ক্ষেত্রে ডিএমপির পক্ষ থেকে 18টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নবর্ণিত শর্তাবলী যথাযথভাবে পালন সাপেক্ষে আগামী শনিবার দুপুর 2:30 মোহাম্মদপুরের গজনবী রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশের অনুমতি প্রদান করা হলো। বেহাল ভবন, আসবাবপত্র, উদাসীন প্রশিক্ষকও, এতে ডুবতে বসেছে পিরোজপুরের কাউখালী উপজেলা রিসোর্স সেন্টার। প্রায় ঘটছে দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে প্রশিক্ষণ নিচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা। প্রশিক্ষক মাহফুজা খানমের বিরুদ্ধে তুলেছেন নানা অনিয়মের অভিযোগ, যদিও তিনি তা অস্বীকার করেছেন। দেয়ালে দেয়ালে ফাটল, খসে পড়ছে পলেস্তরা, আসবাবপত্র জরাজীর্ণ। এটি কাউখালী উপজেলা রিসোর্স সেন্টার বা ইউআরসির ভবন। প্রাথমিকের শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ কেন্দ্র এটি। সম্প্রতি প্রশিক্ষণ নিতে গিয়ে দুর্ঘটনার শিকার হন একজন শিক্ষক।
চেয়ার ভেঙে পড়ে গুরুতর আহত হন তিনি। ভর্তি হতে হয়েছে রাজধানীর একটি হাসপাতালে। বসা অবস্থায় হঠাৎ করে আমি পড়ে গেলাম আর কি চেয়ার থেকে, কারণ ওখানকার চেয়ার ম্যাক্সিমামই ভাঙা। হ্যাঁ, তারপর পড়ে যাওয়ার পরে এখন আমি দেখি যে আমার অন্ধকার লাগতেছে। এরপরে মনে হয় কি করছে, আমাকে ধরে টরে উঠাইছে। চেয়ারের চারিপাশে তো লোহা ছিল, মাঝখানে গদিটা আর কি সরে গেছে। এমন দুর্ঘটনা এখন প্রায় ঘটছে। আতঙ্ক নিয়েই ঝুঁকিপূর্ণ ভবনে প্রশিক্ষণ নিচ্ছেন শিক্ষকরা। রয়েছে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কাও। চেয়ারগুলো বসতে হলে আগে নাড়াচাড়া দিয়ে বসতে হয়, তারপরে দেখতে হয়, বসলে অনেক সময় একেবারে ডিবে যায়। 2010-এর পরে বা 12-র পরে সম্ভবত এখানে আর তেমন কোনো আসবাবপত্র নাই। প্রশিক্ষণ কেন্দ্রের মান নিয়েও আছে নানা প্রশ্ন। নেই প্রজেক্টর, ল্যাপটপ, সাউন্ড বক্স। এটির দায়িত্বে মাহফুজা খানম। তার বিরুদ্ধে প্রশিক্ষণের ভাতা দিতে টালবাহানা, দুর্ব্যবহার, সময় মতো অফিস না করা সহ বিভিন্ন অভিযোগ তুলেছেন শিক্ষকরা। নানা কারণেই উনি তিরস্কার করে থাকেন। এই জিনিসগুলি আসলে শিক্ষকরা মেনে নিতে পারছে না। দুই একদিন হয়তো দেখা হয়, শোনা যায় যে সে রীতিমতো থাকেন না। ইউনিভার্সিটির অবকাঠামো সম্পর্কে আমরা তুলে ধরছি, কিন্তু সে একটা ধাপা চাপা দিয়ে মোটামুটি কথা এটা একটা উত্তর দিয়েছে। সব অভিযোগ অস্বীকার করেছেন মাহফুজা খানম। দাবি করলেন ইউআরসির উন্নয়নের বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে। আমার একলার তো পুরো দপ্তর সামলাইতে হয়, মাঝে মধ্যে এদিক সেদিক, ওই যে ধরেন দোকানে কেনাকাটা করা সেটা আমি নিজে করি। হ্যাঁ, কারণ আমার আর কোনো লোক নেই। ওখানে যোগদান করছি 18 সনে। ওই ভবনটা এবং ওই ফার্নিচার হচ্ছে 7 সন থেকে। হ্যাঁ, ওই যে চেয়ারগুলি এবং 37টা চেয়ারই আমি প্রথম মেরামত করছি। এসব ঘটনায় প্রশিক্ষকের গাফিলতি দেখছে উপজেলা শিক্ষা অফিসও। চেষ্টা চলছে সমস্যা নিরসনের। আমি তাওরি জন্য দোষারোপ করি না, মূলত আমাদের দিন ওই ইউনিভার্সিটি নেশাটা মহোদয় তিনি যদি পূর্বের দিন তার এই আসবাবপত্রের সোর্সগুলো তো বা সরজমিনে দেখতো, এই যদি তিনি পূর্বে ব্যবস্থা নিত তাহলে সম্ভবত এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হতো না। অনিয়মের বিষয়ে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছে শিক্ষা অফিস। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। তীব্র দাবদাহের কারণে চাঁপাইনবাবগঞ্জে এবার আমের ফলনে বেশ ক্ষতি হয়েছে। ঝরে পড়েছে আমের গুটি। এ বিষয়ে আরও জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল। জানবো তার মাধ্যমে বিস্তারিত। জুয়েল, আমের ফলনের কি অবস্থা দেখছেন এবার, আর বাগানিরা মূলত কি বলছেন? তাদের সাথে নিশ্চয়ই কথা হয়েছে। রেজা, আম বাগানীদের সাথে কথা হয়েছে। আমের ফলন আসলে এখানে আম গবেষকরা যেটা বলছেন সেটা হচ্ছে যে আমের অফ ইয়ার অন ইয়ার থাকে, তবে এখন উন্নত বিভিন্ন প্রক্রিয়ার কারণে অফ ইয়ার অন ইয়ার হয় না। তবে এই বছর কিন্তু আমের ফলন অনেকটাই কম হয়েছে, যদিও মানে আম গবেষক যারা আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা বলছেন 70 থেকে 75 ভাগ আমে মুকুল এসেছিল, কিন্তু অনেক গাছেই সেই মুকুল আমরা দেখিনি। এই বছর যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে তীব্র তাপদাহের কারণে অনেক গুটি, আমের গুটি সব ঝরে গেছে। তারপরও আমের মুকুলের পরে যে আমগুলো গাছে ছিল সে আমগুলো কিন্তু এখন গাছে আছে। তবে বৃষ্টির কারণে, গত 2 দিন আগে বৃষ্টি হয়েছে, আজকেও হালকা বৃষ্টি হয়েছে, সে কারণে হয়তো কিছুটা সবুজ ভাব এসছে, কিন্তু বিগত দীর্ঘ সময় তাপদাহের কারণে কিন্তু আমের মানে আকারটা অনেকটা ছোট হয়ে গেছে। আর চাঁপাইনবাবগঞ্জের আম যদি আমরা বলতে চাই, সেক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জের আমের মৌসুমটা হচ্ছে নাবি জাতের। এই কারণে কিন্তু দেশের অন্যান্য স্থানের চাইতে চাঁপাইনবাবগঞ্জের আম কিন্তু সর্বশেষে কিন্তু পরিপক্ক হয়, যার কারণে এর বাজারজাত প্রক্রিয়াটাও অনেকটা বিলম্বিত হয়। এর বাইরে যে আমরা যদি দেখাই, এই এক গাছের মধ্যেই কিছু ডালের মধ্যে আম এসেছে, অন্যান্য ডালগুলো যেগুলো আছে সেই ডালে কিন্তু মানে আম নেই বললেই চলে। তো এরপরও যেটুকু আম আছে, আম চাষিরা সেটুকুই আশায় বুক বাঁধছেন। তারা বলছেন যদি কোনো কারণে বৈরী আবহাওয়া বা কালবৈশাখী ঝড়ের প্রভাব যদি না পড়ে, তাহলে যেটুকু আম আছে সেই ক্ষেত্রে আম কিন্তু তারা জুনের শেষ সপ্তাহে নাগাদ হয়তো তারা এই আম হয়তো তারা সংগ্রহ করতে পারেন, এবং জুনের প্রথম সপ্তাহ থেকে সাধারণত চাঁপাইনবাবগঞ্জের আমগুলো পরিপক্ক হতে শুরু করে এবং বাজারজাত হওয়া শুরু করে। রেজা, সেই খবর বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।
বাণিজ্যে বিশেষ অবদান রাখায় সিআইপি কার্ড পেলেন ১৮৪ জন ব্যবসায়ী। বৃহস্পতিবার বিকেলে তাদের হাতে এই সম্মাননা তুলে দেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বলেন, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন রফতানিকারকদের জন্য বিশেষ সুযোগ এনে দিয়েছে। এ সময় ব্যবসার পরিবেশ আরও সহায়ক করার তাগিদ দেন সম্মাননা প্রাপ্তরা। বৃহস্পতিবার বিকেলে এক ছাদের নিচে দেশের রপ্তানি খাতের কুশীলবরা বাণিজ্যে বিশেষ অবদান রাখায় কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন বা সিআইপি কার্ড পেয়েছেন তারা। এর সুবাদে রাষ্ট্রীয় বিভিন্ন ক্ষেত্রে মিলবে বিশেষ সুবিধা, অর্থাৎ বিমান, রেল, সড়ক ও নৌপথে চলাচলে সরকারি যানে অগ্রাধিকার, সচিবালয়ে প্রবেশের পাস, এমনকি বিদেশ ভ্রমণে ভিসার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের লেটার অফ ইন্ট্রোডাকশন পাবেন তারা। রাজধানীর রেডিসন ব্লু হোটেলে ১৮৪ জন ব্যবসায়ীর হাতে সিআইপি কার্ড তুলে দেন বাণিজ্য প্রতিমন্ত্রী। ১২টি ক্যাটাগরিতে সম্মাননা জানানো হয় তাদের। রপ্তানিতে বিশেষ অবদান রাখায় সিআইপি কার্ড গ্রহণ করেন যমুনা গ্রুপের পরিচালক ও দাদা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। এই ধরনের ইতিবাচক উদ্যোগ, ইতিবাচক পদক্ষেপ সরকারের বাণিজ্য সেক্টরটাকে আরও বেশি আগিয়ে নিয়ে যাবে। এবং আপনি যদি চিন্তা করে দেখেন, আজ থেকে অনেক বছর আগে থেকে নিয়ে কম্পেয়ার করেন, এই বছরে অনেক প্রায় ৬৪ বিলিয়ন ডলারের মধ্যে এসে পৌঁছেছে আজকে এক্সপোর্ট। তো এক্সপোর্টটাকে যদি আরও বাড়িয়ে দিতে হয়, সরকার এই ধরনের ইতিবাচক উদ্যোগ আরও বেশি নেওয়া উচিত, যাতে দেশের রপ্তানি আরও বেশি বাড়ে। আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ব্যবসার পরিবেশ আরও সহায়ক করার আহ্বান জানান সম্মাননাপ্রাপ্ত অন্যরা। আমদানিকৃত কাঁচামালের উপর প্রযোজ্য শুল্কের সমপরিমাণ অর্থের নিরাপত্তা জামানত হিসাবে ব্যাংক গ্যারান্টি এবং তা নগদায়ন করার সুযোগ রাখার ব্যবস্থা করা। দক্ষতা বাড়িয়ে নারীর জন্য কর্মসংস্থান ও শ্রমশক্তির অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে অনুদান ও কারিগরি সহায়তা দিচ্ছে সরকার। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি ডলারের বিপরীতে টাকার বড় অবমূল্যায়ন হলেও তাতে হতাশ হবার কিছু নেই, যদিও ব্যবসায়ী নেতাদের পর্যবেক্ষণ ভিন্ন। ডলার প্রায় ডিভ্যালুয়েশন হয়েছে অলমোস্ট 30%, যার জন্য আমাদের কিন্তু এই যে ডেভেলপিং কান্ট্রি হিসাবে যে আমাদের ক্যাশ ইনসেন্টিভগুলি যে দেওয়ার সুযোগ, সেগুলো সীমিত হয়ে গেলেও আপনাদের রপ্তানি আয় কিন্তু টাকার অঙ্কে অনেক বাড়ছে। ব্যবসা বান্ধব পলিসি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই ব্যবসা বান্ধব পলিসির জন্য আমি সরকারের মন্ত্রী হিসেবে আপনাকে অনুরোধ করবো, আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আমাদেরকে যারা ব্যবসা করতে পারি সে সুযোগ করে দেবেন। বাণিজ্য বিভাগ জানায়, ব্যবসা সহজ করতে ভারত, জাপান, চীন, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের সাথে নতুন চুক্তির কথা ভাবছে সরকার। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। মালয়েশিয়ার বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান পারাডোয়ার গাড়ি বাজারজাত শুরু করেছে দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান পিএইচপি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান পিএইচপি মোটরস লিমিটেড। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁয়ে এক জমকালো আয়োজনের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। পারাডোয়ার সঙ্গে বাণিজ্যিক যাত্রা শুরু হলো পিএইচপি পরিবারের। মালয়েশিয়ার শীর্ষস্থানীয় এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের বিভিন্ন মডেলের গাড়ি প্রদর্শন করা হয় জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে। পারাডোয়ার সঙ্গে অংশীদারিত্বকে বাংলাদেশের মোটর শিল্পের জন্য একটি মাইল ফলক বলে উল্লেখ করে পিএইচপি। জানানো হয়, ঢাকা ও চট্টগ্রামের একাধিক শোরুম থেকে পারাডোয়ার বিভিন্ন মডেলের গাড়ির পাশাপাশি এর যন্ত্রাংশও কিনতে পারবেন ক্রেতারা। We have also established a proper 3S center in Dhaka, where our customers will be able to buy their desired vehicles and also get spare parts and after-sale service. This partnership will open a lot of doors and windows of opportunities and will create win-win situation for both the parties. অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, পুরনো গাড়ি আমদানি নিরুৎসাহিত করে এই ধরনের উদ্যোগ আরো বেশি হওয়া প্রয়োজন। We kind of got used to with importing old cars in the country and at the cost of our environment. This is something that we should have avoided, but I think our revenue collectors got used to with collecting revenue from old reconditioned cars, and that led to not much development in domestic car assembling. পিএইচপি গ্রুপের চেয়ারম্যান বলেন, সততা, একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে সফলতা আসবে। দেশের উন্নয়নে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। মানুষগুলি কেন দেশের টাকা বিদেশে পাচার করে, ব্যাংকের লোন ঠিক মতো না দিয়ে কেন তারা ডিফল্ট করে?
বাংলাদেশের ইকোনমিতে 6 লক্ষ কোটি টাকা ব্যাড লোন আছে। এই টাকা যদি না থাকতো আমরা 2% বড় করতে পারতাম। আমাদের ইকোনমি $1 ট্রিলিয়ন যাচ্ছে। মনে করেন আমরা এখন 12% বড় করতেছি, যদি 2% আমরা বড় করতে পারতাম আমাদের ইকোনমি গ্রোথ কোথায় যাইত। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। লং লিভ মালয়েশিয়া বাংলাদেশ রিলেশনস। Terima kasih, thank you and ধন্যবাদ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। মালদ্বীপ সরকারের দাবির মুখে দেশটি থেকে ভারতের সব সেনা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে নয়াদিল্লি। মালদ্বীপ সরকার ভারতকে শুক্রবার পর্যন্ত সেনা সরিয়ে নেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছিল। তার আগেই দ্বীপরাষ্ট্রটি থেকে সামরিক সদস্যদের সরিয়ে নিয়েছে ভারত। দেশটিতে অবস্থান করছিল 80 জনের বেশি ভারতীয় সেনা। গত বছর নির্বাচনী প্রচারে ভারত বিরোধী অবস্থান নিয়ে বড় জয় পান মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। ভারতের বিরুদ্ধে অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের অভিযোগও তোলে মুইজ্জু সরকার। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে নির্বাচনকে ঘিরে চলছে মহাযজ্ঞ। বিশাল জনগোষ্ঠীর দেশটিতে এখনো আছে এমন অনেক অঞ্চল যেখানে নেই কোনো রাস্তা, চলে না যানবাহনও। সেসব স্থানে পায়ে হেঁটে কাঁধে করেই বয়ে নিয়ে যাওয়া হচ্ছে ভোটের সরঞ্জাম। কোন স্থানে আবার জমি চাষের ট্রাক্টরই হয়ে উঠছে প্রধান বাহন। কোথাও নেই হাঁটা পথ। সেসব স্থানে নৌকাই একমাত্র ভরসা। কাঁধে করে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে ভোট সরঞ্জাম। গন্তব্য মহারাষ্ট্রের পুনের প্রান্তিক এক গ্রাম। নেই গাড়ি চলাচলের উপযুক্ত রাস্তা, তাই দুর্গম পাহাড়ি পথ বেয়ে হেঁটে পাড়ি দিতে হচ্ছে কয়েক কিলোমিটার পথ। শুধু পুনের এই গ্রামই নয়, ভারত জুড়ে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে নাগরিকদের ভোটাধিকার নিশ্চিতে চলছে মহাযজ্ঞ। পায়ে হেঁটে কিংবা নৌকা তো বটেই, কোথাও কোথাও ট্রাক্টরে চেপেও পৌঁছানো হচ্ছে ভোট সামগ্রী। ভোট সরঞ্জাম নিয়ে গুজরাটের শিয়ালবেটের উদ্দেশ্যে রওনা হচ্ছি, কারণ নৌকা ছাড়া সেখানে পৌঁছানোর আর কোনো উপায় নেই। নৌকা থেকে নামার পর ওই অঞ্চলে চাষের কাজে ব্যবহৃত ট্রাক্টরে করে বাকি পথ পাড়ি দিতে হবে। ভোট সরঞ্জাম পৌঁছানোই নয়, ভোট কেন্দ্র স্থাপন ও ভোট গ্রহণও বেশ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কোনো কোনো অঞ্চলে। কোথাও কোথাও এখন পর্যন্ত পৌঁছায়নি বিদ্যুৎও, নেই পর্যাপ্ত পানি কিংবা খাবার। গুজরাটের আলিয়াবেট গ্রামে ভোট গ্রহণ করছি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই অঞ্চলে কোনো বিদ্যুৎ নেই। সোলার পাওয়ার সিস্টেমের মাধ্যমে চালানো হচ্ছে পুলিং বুথ। আশপাশের 10 কিলোমিটার এলাকায় নেই পানীয় জল। বহু অঞ্চলে নেই ভোট কার্যক্রম চালানোর উপযুক্ত ভবন, তাই নদীর ওপর শিপিং কন্টেইনারকেই বানানো হয়েছে পোলিং বুথ। আছে এমন নজিরও। চলতি বছর ভারতে ভোটার আছেন প্রায় 96 কোটি। গণতন্ত্রে প্রত্যেকের ভোটই মূল্যবান, তাই ভোটাররা দেশের যে প্রান্তেই থাকুন না কেন তাদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় ভারতের নির্বাচন কমিশন। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।